চায়ের কাপ। কড় করে বাজ পড়ল। ও লতা, লতা, কোথায় গেলি তুই? ভয়ে চেঁচিয়ে উঠলেন আরতি দেবী। এই তো আমি, তুমি ভয় পাচ্ছ কেন? বলে আরতি দেবীকে জড়িয়ে ধরল লতা। লতাকে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে পড়লেন আরতি দেবী। বাজের আওয়াজকে চিরকালই খুব ভয় করেন উনি। আজকাল চলাফেরার শক্তি চলে যাবার পর ভয়টা আরো বেড়ে গেছে। লতা আরতি দেবীর দেখাশোনা করে। আগে লতা এ বাড়িতে ঝাড়ু পোছার কাজ করত, কিন্তু আরতি দেবী অসুস্থ হয়ে পড়ার পর এখনও এ বাড়িতে থাকে। আরতি দেবীর দেখাশোনা করে। আরতি দেবীর কোমর থেকে পা পক্ষাঘাতগ্রস্ত। শিরদাঁড়ায় একটা আঘাত লাগার পর আস্তে আস্তে ওনার পাগুলো অবশ হতে থাকে। প্রথম দিকে উনি পা ঘষে ঘষে হাঁটতে পারতেন, পরে আস্তে আস্তে সেই ক্ষমতাও চলে যায়। তখন বর্ণালীর বিয়ে। বর্ণালী ওনার একমাত্র মেয়ে। কোঅপারেটিভ লিটারেচার নিয়ে এমএ করার পর ও চাকরি করছিল। সেখানেই দেখা হয় দিব্যেন্দুর সঙ্গে। দিব্যেন্দু খুব ভালো ছেলে। মাঝে মাঝে বাড়িতে আসতো। যখনই আসতো সাথে এক গাদা মিষ্টি, ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ নিয়ে আসতো। দরজা থেকেই হাঁক মারতো, লতা চা। তারপর নিজেই চলে যেত রান্নাঘরে। খাবারগুলো থালায় ঢেলে নিয়ে আসতো বসার ঘরে। তারপর ঘন্টার পর ঘন্টা চলতো আড্ডা। বিয়ের পর ওরা কাছাকাছি একটা ফ্ল্যাট নেবে ঠিক করলো। তাহলে ওদের পক্ষে আরতি দেবীর দেখাশোনা করা সহজ হবে। 5 বছর আগে বর্ণালীর বাবা মারা যাবার পর থেকে ওরা মায়ে মেয়েতেই থাকে এই ফ্ল্যাটটাতে। বর্ণালীর বিয়ে হয়ে যাবার পর আরতি দেবী একেবারে একলা হয়ে যাবে। দিব্যেন্দুর বাবা মা জলপাইগুড়িতে থাকেন। মাঝে মাঝে আসেন ছেলেকে দেখতে। ওরা ঠিক করলো ডিসেম্বরে বিয়ে করবে। বর্ণালীর বিয়ের সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন আরতি। কেনাকাটা, নেমন্তন্ন, এই সব হাজার কাজের মধ্যে রোজ পায়ের আসনগুলো নিয়মিত করা হতো না। বিয়ে নির্বিঘ্নে মিটে গেল, কিন্তু তারপরই ওনার পা দুটো একেবারে অচল হয়ে পড়ল। প্রথম দিকে সকাল বিকেলে নার্স রাখা হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই বোঝা গেল আরতি দেবীর এই সমস্যাটা সহজে ঠিক হবার নয়। তাই তখন লতাকে রাখা হলো। বর্ণালী আর দিব্যেন্দু প্রথম দিকে নিয়মিত আসতো। তারপর যা হয়, আস্তে আস্তে সংসারের চাপে আসা যাওয়া কমতে লাগলো। পরের দিকে শনিবার রবিবার বর্ণালী এসে দেখা করে যেত। বিয়ের বছরখানেক পর দিব্যেন্দুকে অফিস থেকে আমেরিকাতে একটা অ্যাসাইনমেন্টে যেতে বলল 2 বছরের জন্য। সঙ্গে বর্ণালীকেও যাওয়ার অফার দিল। ওরা দুজনেই এসেছিল আরতি দেবীর কাছে। বর্ণালীর চোখ লাল। আমি ওকে বলেছি, তুমি যাও, আমি যাব না। আবার টপ টপ করে মেয়ের চোখ থেকে জল পড়তে লাগলো। দিব্যেন্দু অসহায়ের মতো চুপ করে বসেছিল। তারপর ধীরে ধীরে বলল, তাহলে থাক, যেমন চলছে চলুক। তোরা অত চিন্তা করিস না, আমি ঠিক থাকবো। লতা আছে, ডক্টর বোস আছেন, উনি এসে আমাকে নিয়মিত দেখে যাবেন। আর 2 তো বছর দেখতে দেখতে কেটে যাবে বলেছিলেন আরতি দেবী। তারপর 5 বছর কেটে গেছে। দিব্যেন্দু নতুন চাকরি নিয়েছে। বর্ণালী চাকরি ছেড়ে দিয়েছে। ওদের একটা মেয়ে হয়েছে, মিতিন। তার এখন 3.5 বছর বয়স। খুব মিষ্টি করে কথা বলে ভিডিও চ্যাটে। দিদুন বাও আছো। প্রতি সপ্তাহে ভিডিও চ্যাট করে ওরা। প্রতি মাসে ওরা ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। প্রতি বছর আসবে বলে, কিন্তু কোনো না কোনো কারণে আসা হয় না। প্রথম বছর বর্ণালী অন্তঃসত্ত্বা ছিল। দ্বিতীয় বছর মিতিন খুব ছোট ছিল। এই করে করে 5 বছর কেটে গেল। এবার ওরা আসবে বলেছে দুর্গাপুজোতে। আরতি দেবী লতাকে ছুটিয়ে মারছেন। গোলাপি চাদরটা পাতবি ওদের বিছানায়, বাথরুমে গোলাপি তোয়ালে। জানিস তো ও দেশে মেয়েরা গোলাপি আর ছেলেরা নীল রঙের জিনিস ব্যবহার করে। আমার মিতিন রানী তো গার্ল, তাই সব পিঙ্ক। পর্দা লাগানো হয়েছে। ও ঘরের টিভিটা ঠিক করানো হয়েছে। বাড়িতে সাজো সাজো রব। ডক্টর বোস চেক আপ করতে এসে অবাক, কি ব্যাপার ম্যাডাম, বাড়ির তো হুলিয়াই বদলে ফেলেছেন একেবারে। আমার নাতনি আসছে যে। একগাল হেসে উত্তর দিলেন আরতি দেবী। তাহলে তো ওষুধপত্র আর বেশি লাগবে না মনে হয়, হাসলেন ডক্টর বসু। উনি এখন মোটামুটি বাড়ির লোকই হয়ে গেছেন। লতা রানার চায়ে চুমুক দিতে দিতে বললেন, জোকস অ্যাপার্ট, নাতনি আসলেও অনিয়ম করা কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা, বললেন আরতি দেবী। সকাল সকাল হুইল চেয়ার করে বারান্দায় এসে বসেছেন উনি। শরতের ঝকঝকে রোদ, ফুরফুরে হাওয়া। নিচে পাড়ার পুজোর প্যান্ডেল বাঁধা হচ্ছে। নিতিন দিদিভাইকে নিয়ে এইখান থেকে পুজো দেখবেন উনি। কত গল্প বলবেন, মা দুর্গার, রাজারানীর। কল্পনার লোকে চলে যান উনি। টেলিফোনটা বেজে উঠল। আনন্দে নেচে ওঠে ওনার মনটা। আজ নিশ্চয়ই আসার তারিখটা বলবে ওরা। লতা ফোনটা তুলে কথা বলেই চলেছে। কি এত কথা বলছে? লতা, ও লতা,
কি এত বক বক করছিস? ফোনটা দে না। লতা মুখটা বেজার করে ফোনটা নিয়ে এসে ওনার হাতে দিয়ে, কথা বলো, আমার হয়েছে জ্বালা, বলে ধুপধাপ করে পা ফেলে চলে গেল। চলন দেখো, কোনো লক্ষ্মীশ্রী নেই। হ্যাঁ বল, কবে আসছিস? আরতি দেবীর গলা থেকে আনন্দ ঝরে পড়ছে। খানিক স্তব্ধতা। মা, আমরা এবার আসতে পারছি না। আসলে তোমার জামাই মিতিনকে অরল্যান্ডোতে ওয়ার্ল্ড ডিজনির যে পার্কটা আছে সেটা দেখাতে চাই। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তুমি বুঝতে পারছো তো মা? আরতি দেবী নীরব। মা, আমরা ওখান থেকে তোমার সঙ্গে ভিডিও চ্যাট করব। আসলে আমরা একটা ভালো ডিল পেয়েছি, তাই। বর্ণালীর কণ্ঠস্বর অপরাধীর মতো শোনালো। ঝনঝন করে কিছু একটা ভাঙলো রান্নাঘরে। পরের বছর শিওর আসবো মা। মা শুনতে পাচ্ছ? আর তোমার টাকাটা ব্যাংকে। কি ভাঙলি লতা? চেঁচিয়ে উঠলেন আরতি দেবী। শোন, আমি এখন রাখছি। দেখি লতা আবার কি ভাঙলো। ফোনটা রেখে দিলেন আরতি দেবী। লতা এসে দাঁড়িয়েছে বারান্দার দরজায়। মাথা চুলকাতে চুলকাতে বলল, একটা ক্ষতি করেছি বৌদি। কি করলি আবার? একরাশ বিরক্তি আর রাগ নিয়ে জিজ্ঞাসা করলেন আরতি দেবী। আমার চায়ের কাপটা। জানলার ওপর রাখতে গিয়ে হাত ফসকে পড়ে গেল। তুই ওই সবুজ বড় কাপটা নিয়ে নে। ওটা তো দিদির কাপ। বিস্মিত হয়ে প্রশ্ন করল লতা। চিরকালই কাজের লোকেদের চায়ের কাপ আলাদা এ বাড়িতে। আরতি দেবীর শাশুড়ির আমল থেকে চলে আসছে এই নিয়ম। সাধারণত একটু কান ভাঙা কোনো কাপই দেওয়া হয় ওদের, আর সেগুলো রাখা হয় জানলার কাছে। হোক দিদির কাপ, আজ থেকে তুই ওই কাপেই চা খাবি। আর শোন, কাপটা জানলার পাশে না, বাসনের তাকে তুলে রাখবি, বুঝলি? গলাটা কেঁপে উঠল আরতি দেবীর। ওনার চোখ মুখ দেখে লতা ধীরে ধীরে এসে ওনার পায়ের কাছে বসলো। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঝরঝর করে কেঁদে ফেললেন আরতি দেবী। তুই কি আমার মেয়ে না?